আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার, সহকারী শিক্ষিকা, একে হাই স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের দ্বিতীয় লেসনটা নিতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম। তো ওইখানে আমি তোমাদেরকে সূত্র আলোচনা করেছিলাম, 4টা সূত্রের কথা বলেছিলাম। ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের জন্য যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি যে সুদের সূত্রগুলো ছিল সেটা আমি বুঝিয়েছিলাম এবং তোমাদেরকে সেটার ব্যাপারে আরো বেশি একটু দেখতে বলছিলাম বই থেকে। আর এখন আমি সেই সূত্র অনুযায়ী তোমাদেরকে 4টা সূত্রের জন্য 4টা থিম অঙ্ক তৈরি করে রেখেছি এবং সেটা দিয়ে তোমাদেরকে অঙ্ক করিয়ে আমি বুঝিয়ে দিব, যার ভিত্তিতে তোমরা পরবর্তীতে পাঠ্য বইয়ের বা যে কোনো গাইডের থেকে বা যে কোনো অঙ্ক আসলে তোমরা সেটা সহজে সলভ করতে পারবে। এবং না করতে পারলে আমি তো আছি, তোমরা আমাকে মেসেজ করলে সে ব্যাপারে আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস, যেহেতু পরবর্তী ক্লাসে যারা অংশগ্রহণ করেছে তাদের ভালো কথা, আর যারা করনি তারা সে ক্লাসটা অংশগ্রহণ করে এবং পরবর্তী ভিডিওটাও দেখে নেবে। তো আমরা শুরু করি। ফার্স্টে আমি একটা অঙ্কের মাধ্যমে 2টা সূত্র তোমাদেরকে দেখাবো, আবার আরেকটা অঙ্কের মাধ্যমে 2টা সূত্র দেখাবো। তো আমরা যখন সূত্র পড়েছিলাম তখন ভবিষ্যৎ মূল্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 2টা অঙ্ক দেখেছি, সূত্র পড়েছি। এখন আমি আগে ভবিষ্যৎ মূল্য থেকে কিভাবে আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করবো, বর্তমান মূল্য থেকে কিভাবে আমি ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করবো সেটাই আমরা প্রথমে দেখব। ঠিক আছে? ধরো আমি একটা নিজস্ব মতামতে একটা অঙ্ক তৈরি করে নিলাম যে আমি ভবিষ্যতে কত টাকা পাবো, ভবিষ্যতে আমি পেতে চাচ্ছি, বা ভবিষ্যতে আমি কত টাকা পাবো, এত টাকা জমা রাখলে আমি ভবিষ্যতে সেটা কতটুকু পাবো, সেটার ভিত্তিতে এই অঙ্কটা আমি তৈরি করব। তো আমি ধরে নিচ্ছি বর্তমানে, প্রশ্নটা তোমরা তুলে নাও, বর্তমানে 25 লক্ষ টাকা জমা রেখে 5 বছর, 3 বছর যে কোনো মেয়াদ হতে পারে, আমরা 10 বছর দিলাম। 10 বছর পরে 12%, এক্ষেত্রে 12% সরল সুদ কথাটাও থাকতে পারে, সুদও থাকতে পারে। 12% সুদে, শুধুমাত্র সুদে কথাটা উল্লেখ থাকলে আমরা বুঝে নেব সেটা সরল সুদে। ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে। শিক্ষার্থীরা কোশ্চেনটা খেয়াল করো। আমাকে অঙ্ক করতে হলে কিন্তু প্রথমে আমাকে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্ন আমাকে কি চেয়েছে, কি চাচ্ছে আমার কাছ থেকে, সেটা আমাকে আগে জানতে হবে, তারপর আমাকে সেটা সলিউশন করতে হবে। বর্তমানে 25 লক্ষ টাকা জমা রেখে 10 বছর পর 12% সুদে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে। মানে আমার কাছে এখন 25 লক্ষ টাকা আছে, আমি সেটাকে 10 বছরের জন্য ব্যাংকে বা কোথাও রাখতে চাচ্ছি এবং তারা আমাদেরকে 12% সুদ দিতে চাচ্ছে। 12% সুদ দিয়ে ভবিষ্যতে আমি কত টাকা পাবো সেটা আমি বের করবো। তাহলে আমরা এখন এখানে খুব স্পষ্টভাবে কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে অঙ্কটা চাচ্ছে কি, আমাদের ফিউচার ভ্যালু, আমাদের কি চাচ্ছে ফিউচার ভ্যালু, আর ফিউচারের কি পরিমাণ বেনিফিটেড হবো, কি পরিমাণ টাকা পাবো সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা তো আমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলেছি, গত লেসনের কিন্তু এটা পড়া ছিল। ফিউচার ভ্যালু সূত্রটা কি, মনে আছে শিক্ষার্থীরা? ফিউচার ভ্যালু সূত্রটি এখন জাস্ট এই সূত্রে আমি অঙ্কটা ফেলে করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমি একটু, কোশ্চেনটা সবাই তুলে ফেলছো, আমি এখন মুছে ফেলতে চাচ্ছি, কারণ বোর্ডটা তো ছোট দেখতে পাচ্ছ, আর বোর্ডটা চলে আসবে, বড় বোর্ড চলে আসবে, এখন সুবিধার্থে আমি একটু মুছে ফেলছি। অঙ্কটা কি সবাই তুলে নাও। তো সেক্ষেত্রে আমি আরেকটা লাইন করতে পারবো, এখানে আরেকটা লাইন করে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা তুলতে ফিউচার, আমার প্রেজেন্ট ভ্যালুটা আছে 25 লক্ষ, 25 লক্ষ টাকা তুলে দিলাম। সুদের হার 12%, সুদের হার 12%, সুদের হার যেটাই থাকুক, যেহেতু সুদে বলা আছে এটা আমরা সরল সুদ ধরে নিব। সুদের হার 12%, 12%-এর ক্ষেত্রে
আমার আমি 100%-এ 12%, 12%টা ভাঙলে আমাদের হবে 0.12। আর এন সমান সমান আমার কি আছে 10 বছর। 10 শিক্ষার্থীরা আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু সমান সমান এটা, আই সুদের হার সমান সমান এত পার্সেন্ট, এন সমান সমান 10, এটা আমরা বিশ্লেষণ করে লিখে নিব। তো গত ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে গেছে, তাই আমি চাচ্ছিলাম এবার একটু সংক্ষিপ্ত করে দিই, তাই আমি ক্যালকুলেশনটা করে রেখেছিলাম, তোমাদেরকে আমি সেটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তী লাইনটাই কিন্তু আমাদের এখানে আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু গুণ বোঝা যায়, প্রাকৃত থাকলে আমরা এটাকে গুণ ধরে নিব। আমি ক্যালকুলেশনটা করে রেখেছিলাম কারণ তোমাদের যাতে বেশিক্ষণ ভিডিওটি দীর্ঘায়িত না হয়। এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা যদি 25 লক্ষ টাকা যদি জমা রাখি, তো আমাদের 10% সুদে আমরা 10 বছর 12% সুদে 10 বছর পরে আমরা এই টাকাটা পাবো, 77,64,620 টাকা পাবো। এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। তো শিক্ষার্থীরা তোমরা বুঝলে যে 25 লক্ষ টাকা জমা রেখে আমি 10 বছর পরে 12% সরল সুদে পাবো হচ্ছে 77,64,620 টাকা। এখন ঠিক যেই অঙ্কটাই তুমি তুলেছিলে, এই অঙ্কটাই জাস্ট সরল সুদের ক্ষেত্রে থেকে আমরা যদি এটা চক্রবৃদ্ধি সুদ অঙ্কটা করি তাহলে কি চেঞ্জ আসবে সেটা আমরা দেখি। তো সেই যে অঙ্কটা তোমরা তুলেছিলে ওইখানে একটু সংশোধন, এখানে একটু তুলে নাও, আমি আরেকবার তুলে দিচ্ছি সেটা। যে পুরো কথাটা আমি তুলবো না, জাস্ট দেখো যে 25 লক্ষ, মেইন কথাটা হচ্ছে 25 লক্ষ টাকা মাসিক চক্রবৃদ্ধি দিয়ে দিচ্ছি, মাসিক চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা 15% নিয়ে নিলাম। 15% চক্রবৃদ্ধি সুদের 15%, 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদেরকে একটু বলে নিচ্ছি, চক্রবৃদ্ধি সুদের 15% হারে, আমি চক্রবৃদ্ধি সুদ যেহেতু মাসিক বলেছে, প্রতি মাসই চক্রবৃদ্ধি হবে, তাহলে মাসিক বলা থাকলে সেক্ষেত্রে কিন্তু এম এর মান হবে আমাদের 12। আর যদি এখানে বলতো ত্রৈমাসিক, তাহলে এম এর মানটা হতো আমার 4। এক্ষেত্রে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মাসিক বলা থাকলে এম সমান সমান, মাসিক বলা থাকলে এম এর ক্ষেত্রে হবে 12 এম এর মান। আর যদি বলা হয় ত্রৈমাসিক, সেক্ষেত্রে এম এর মান হবে 4। যদি বলে দ্বিমাসিক তাহলে 15। দ্বিমাসিক থাকে না অতটা অঙ্কের তোমাদের, বা ষণ্মাসিক বলা থাকলে এম এর মান হবে 6। ঠিক আছে? তো এম এর মানটা এইভাবে চেঞ্জ হবে। তো এখন আমরা এটার ফিচার ভ্যালুটা বের করার ক্ষেত্রে আমরা চলে যাই। ফিচার ভ্যালু, সেই সূত্রটা নিশ্চয়ই শিক্ষার্থী তোমাদের মনে আছে। সূত্রটা হচ্ছে আমাদের সূত্রটা, এটা ছিল আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের সূত্র, 2 নম্বর সূত্র ছিল আমাদের এটা। তো এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি, পিভি কত ছিল আমাদের 25 লক্ষ টাকা, সুদের হার আমাদের এখানে 15%,
আর এম এর মান এখন যেহেতু মাসিক বলা আছে, এম এর মান হবে আমাদের সেক্ষেত্রে 12। আর এখানে আমাদের সেই ক্ষেত্রে এন এর মান ছিল 10 বছর আর এম এর মান হচ্ছে 12। এখন আমি অঙ্কটা মুছে ফেলছি, মুছে ফেলে নিচের অংশটুকু আবার উপরে করে দিচ্ছি। 2,50,000, সরি 25 লক্ষ। দশ আর 12 গুণ করে 120। এটা সরাসরি ক্যালকুলেটারে আমি ভাগ করে দিয়ে এটার সাথে যোগ করে ফেলেছি। এটার সাথে আমরা পাওয়ার দিয়ে এটাকে বের করে নিব, বের করলে এটার মান আসবে 0.213। এই ক্ষেত্রে আমার 111,532 টাকা আসবে ভবিষ্যৎ মূল্য, যদি চক্রবৃদ্ধি সুদে আমরা পাই। চক্রবৃদ্ধি সুদের কারণে কিন্তু আমাদের টাকার পরিমাণটা বেড়ে গেল। গত পিছনের যেই আমি ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করলাম সরল সুদের ক্ষেত্রে, একই টাকা 25 লক্ষ টাকার উপরে সরল সুদে আমার টাকা আসলো 77 লক্ষ সামথিং, আর 62-63,000 এরকম। আর হচ্ছে এখন আমি যে ফিউচার ভ্যালুটা বের করলাম সেক্ষেত্রে আমার কিন্তু চক্রবৃদ্ধি মাসে মাসে সেই বোনাসটার সাথে মানে সুদের সাথে কিন্তু আবার মূল টাকা যোগ হয়ে আসলো, যার জন্য আমার পরিমাণ হলো 111,532 টাকা। আর দশমিকের পরে সামথিং আছে, ওটা আমি না বললাম, ঠিক আছে। তাইলে আমাদের দুইটা জিনিস একদম ক্লিয়ার, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে আমরা কিভাবে সরল সুদে বের করব এবং কিভাবে চক্রবৃদ্ধি সুদে বের করব। সুতরাং আমরা এই তফাৎটা বুঝতে পারলাম। এখন দেখা গেল পরীক্ষার হলে আমাদের এই দুইটা অঙ্ক একই সাথে আসতে পারে। কিভাবে আসতে পারে? ধরো মিস্টার হারুন বা মিস্টার রফিক কেউ কি বলছে, কি করতে চাচ্ছে যে সে রিটায়ার করার পরে সে 25 লক্ষ টাকা হাতে পেয়েছে। সেই ক্ষেত্রে 25 লক্ষ টাকা হাতে পেয়েছে এবং সেখানে তার হাতে দুইটা প্রপোজাল আছে। যেমন ক ব্যাংক বলছে তাকে সরল সুদে, আমি যে অঙ্কটা তোমাদেরকে করালাম সরল সুদে 10%, 10 বছর পরে 12% সরল সুদে সে তোমাকে এত টাকা দিবে। আর আরেকটা ব্যাংক, ধরো খ ব্যাংক, আমি ধরে নিলাম খ ব্যাংক বলতেছে যে আমি 15% করে সুদ দিব কিন্তু মাসিক চক্রবৃদ্ধি দিব। সেই ক্ষেত্রে এখন সে ক্যালকুলেট করে দেখবে যে তার ভবিষ্যতে কোথায় সে বেনিফিটেড হবে, সরল সুদে কি সে বেশি টাকা পাচ্ছে না চক্রবৃদ্ধি সুদে বেশি টাকা পাচ্ছে। তখন যখন সে দেখবে যে না সে চক্রবৃদ্ধি সুদের হারও বেশি 15%, আবার সে চক্রবৃদ্ধিতে পাচ্ছে, তাহলে তার টাকার পরিমাণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, তখন সে কোন ব্যাংকে টাকা জমা রাখবে? সে অবশ্যই কি করবে? খ ব্যাংকে টাকা জমা রাখবে। সে এটা সে বিশ্লেষণ করে গাণিতিক সমাধান করে সে এই সিদ্ধান্তটায় আসবে। ঠিক তোমাদের পরীক্ষায় কিন্তু এটা তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষা দিবে, তখন কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক আসবে। এই অর্থের সময় মূল্য চ্যাপ্টার থেকে কিন্তু আমরা মাঝামাঝি দেখে থাকি যে দুইটা অঙ্ক মাস্ট এসেই থাকে। কারণ হচ্ছে 6টা কোশ্চেন আসে এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার, এখান থেকে দুইটা অঙ্ক আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রথম যে অঙ্কটা আসে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু বের করতে হয়। সেটা কিভাবে? সরল সুদে একটা প্রকল্প থাকে বা একটা ব্যাংক থাকে, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে থাকে। সেখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নিয়ে মতামত জানাতে হবে। এরকম টাইপের অঙ্ক আমাদের থাকবে। তাহলে এই ব্যাপারে কোনো অঙ্ক আসলে আমরা ক্লিয়ার। এখন আমরা এটা সমাধান করতে পারবো, যে কোনো ভাবেই হোক এটা আমরা সমাধান করতে পারবো। এরপরে যখন আমরা আরো উদাহরণের অঙ্ক করবো, বইয়ের অঙ্ক করবো, গাইডের অঙ্ক দেখবো, তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবো। বিভিন্ন স্কুলের অঙ্কগুলো যখন দেখবো, টেস্ট পেপার অঙ্কগুলো দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবো। সুতরাং এখন আমি মনে করছি যে তোমাদের ফিউচার ভ্যালুর সূত্রটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং খুব ভালোভাবে এটার সরল সুদ চক্রবৃদ্ধি সুদের বিষয়টা বুঝতে পারছো। এখন আমি চলে যেতে চাচ্ছি তোমাদের ভবিষ্যৎ মূল্য থেকে কিভাবে আমরা বর্তমান মূল্য নির্ধারণ করব সেই সূত্রে। এখন আমি একটা অঙ্ক নিয়ে নিব যাতে আমি দুইটা অঙ্কই কমপ্লিট করতে পারি, ঠিক আছে।
এখন ব্যাপারটা হবে 5 বছর পরে। আগের ব্যাপারটা ছিল কি, আমি এখন টাকা জমা রাখবো, 10 বছর পরে আমি কত টাকা পাবো, কিভাবে পাবো। আর আমি এখন যেভাবে অঙ্ক করাবো সেটা হচ্ছে, ধর 5 বছর পর বা 10 বছর পর আমি এত টাকা পেতে চাই, এখন আমাকে কত টাকা জমা রাখতে হবে। মানে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া থাকবে, টাকার সুদের পরিমাণটাও দেওয়া থাকবে, বছরও দেওয়া থাকবে। শুধুমাত্র আমাকে বই করতে হবে যে আমি এখন কত টাকা ব্যাংকে জমা রাখবো বা কোনো কোথায় আমি বিনিয়োগ করবো। ঠিক আছে, ধরে নে 5 বছর পর 5 বছর পর আমি 50,000 টাকা পেতে চাচ্ছি, তাহলে আমার কি পরিমাণ টাকা জমা রাখতে হবে, এরকম একটা আমি অঙ্ক তৈরি করে নিই। 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য 10% সরল সুদে, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য 10% সরল সুদে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। ওকে, এখন আমি কি বুঝতে পারতেছি, কোশ্চেনটা আমাকে কি চেয়েছে, 5 বছর পর আমি 50,000 টাকা পেতে চাচ্ছি, তো এখন আমি কি পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখবো। ব্যাংক আমাকে 10% সরল সুদ দিবে, বর্তমানে কত টাকা আমি জমা রাখবো সেটা আমি বের করবো। তাহলে আমাকে কি বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র আমি দুটো সূত্র শিখিয়েছি, একটা সরল সুদে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে। তো সরল সুদের সূত্রটাই এখন আমরা কাজে লাগাবো, যেহেতু এখানে সরল সুদে স্পষ্ট করে বলে দিয়েছে। আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা সরল সুদ দিয়ে ধরে নিব, আর যদি চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে তখন আমরা চক্রবৃদ্ধি সুদে যাব। তাহলে আমরা সরল সুদের সূত্রটি বসিয়ে দিই। আমি একটু ছোট করে করতেছি, কারণ হচ্ছে যাতে আমার এটা কোশ্চেনটা মুছতে না হয়। ফিচার ভ্যালুটা আমার কত, 50,000। সুদের হার আমার 10%, আর এন এর মান আমার 5 বছর। তাহলে আমার ফিউচার ভ্যালু হচ্ছে 50,000 টাকা, আর এন এর মান হচ্ছে আমার 5 বছর, এখানে দেওয়া আছে 5 বছর, আর সুদের পরিমাণ হচ্ছে 10% সুদ। ঠিক আছে, তাহলে এখন আমি তুলে ফেললাম। এখন আমি অঙ্ক ক্যালকুলেশনটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে করবে, আমি এখন এখানে একটু করে দিচ্ছি। এই লাইনটাই কিন্তু আমরা এখানে চলে গেলাম। হ্যাঁ, এই জন্য আমি টাকার পরিমাণটা কম নিয়েছি, আগের অঙ্কটা টাকার পরিমাণটা বড় ছিল, এর জন্য তো আমাদের একটু মানে পেজে মুছে আবার করতে হয়েছে, এখন আর মুছতে হবে না আমাদের। 50,000 ক্যালকুলেশনটা একটু আমি আগেই করে নিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয়। তাহলে এখানে আমাদের 31,046 টাকা হচ্ছে আমাদের। 31,046 টাকা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, 46 টাকা, এটা কিন্তু 31,046.7 আছে, এটা আমি দেখলাম না। হ্যাঁ, এটা 46,000টা পর্যন্ত রাখলাম, দশমিকের পরটা লিখলাম না কারণ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 31,046 টাকা এখন যদি আমি ব্যাংক এখানে জমা রাখি, তাহলে আমি 5 বছর পর 10% সরল সুদে 50,000 টাকা আমি পাবো। তাহলে এটা একটা ব্যাংকের প্রপোজাল, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য 10% সরল সুদে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তাইলে শিক্ষার্থীরা দেখো, 5 বছর পর আমাকে বর্তমানে 50,000 টাকা পেতে হলে আমাকে 31,046 টাকা জমা রাখতে হবে, যদি আমি সরল সুদে 10% সরল সুদে পেয়ে থাকি। এখন আমরা চলে যাই দ্বিতীয় সূত্রটা। এই অঙ্কটা আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট চক্রবৃদ্ধি সুদ হবে, আর সুদের পরিমাণ একটু ওটা বাড়িয়ে দিয়েছিলাম, এটা একটু কমিয়ে দেখাই।
10% না দিয়ে আমি এখানে 9.5% দিয়ে দিই। 9.5% চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি দেখি মার্কারটা ডিস্টার্ব করতেছে। মাসিক চক্রবৃদ্ধি দেই, কারণ মাসিক চক্রবৃদ্ধি হলে 12 দিয়ে গুণ হবে। একটু আগে আমি দেখিয়েছি যে মাসিক চক্রবৃদ্ধি দিয়ে করেছিলাম। মাসিক চক্রবৃদ্ধি তো পারছেন, মাসিক চক্র সুদে, আচ্ছা এটা কথাটা আমি লিখলাম, মাসিক চক্রবৃদ্ধি সুদে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার সেই দ্বিতীয় সূত্রটা চক্রবৃদ্ধির সূত্রটা হবে, এই কালিটা একটু চিকন হয়ে আসতেছে, শিক্ষার্থীরা বুঝতেছো। আচ্ছা বোর্ডের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন জাস্ট আমরা সূত্রে বসিয়ে দেই। আমার ফিউচার ভ্যালু ছিল 50,000 টাকা, মানে আমি 50,000 টাকা পেতে চাচ্ছি, 50,000 টাকা। আর সুদের হার হচ্ছে আমার 9.5%। তো 9.5%টাকে আমি এখনই ভেঙে দিচ্ছি। এম এর মান আমার 12, এন এর মান আমার 5 বছর, 5 × 12। পরের লাইনটা দিচ্ছি। তোমরা এটা একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারো, ক্যালকুলেটর এটা একবারে ক্যালকুলেশন করাও যাবে, একবারে ক্যালকুলেশন করে ফেললে ভালো। আরো আমি ক্যালকুলেশনটা করে রেখেছিলাম, এটা আমি তুলে দিচ্ছি। তোমরা সাথে সাথে ক্যালকুলেটরে করে চেক করে নাও। এই লাইনটা থেকে আমি সরাসরি এখানে চলে যাব। হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে না, দশমিক আছে কিন্তু এখানে। উত্তরটা আসবে আমাদের আমি আর দশমিকের পরের সংখ্যাটা লিখলাম না, লিখলে জানি না বোঝা যাচ্ছে কিনা। তো 5 বছর পর আমি যদি 50,000 টাকা পেতে চাই 9.5% মাসিক চক্রবৃদ্ধি সুদে, বর্তমানে আমাকে 31,151 টাকা জমা রাখতে হবে। ঠিক আগে যে আমি ঠিক এই অঙ্কটা দিয়ে কিন্তু আমি প্রথমে সরল সুদে করলাম, আর এখন মাসিক চক্রবৃদ্ধি সুদে করলাম। সরল সুদের ক্ষেত্রে আমাকে জমা রাখতে হয়েছিল 31,046 টাকা, আর সামথিং দশমিকের পর কিছু আছে। আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 9.5%, সুদের হার একটু কম, কিন্তু মাসিক চক্রবৃদ্ধির কারণে আমাকে জমা রাখতে হচ্ছে, সুদের হার কম হওয়ার কারণে 31,151 টাকা। এখন যদি অঙ্কে আসে যে ঠিক এইভাবেই যখন যদি আসে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে যে 5 বছর পর 50,000 টাকা পেতে চাইলে আমি 10% সরল সুদে আমি কত টাকা জমা রাখতে হবে বর্তমানে, আর হচ্ছে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধি সুদে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। এটার মধ্যে তুমি কোন প্রকল্পটাকে বাছাই করে নেবে, তুমি কোনটাকে গ্রহণযোগ্য মনে করবে। সেক্ষেত্রে আমরা যখন দেখবো যে এখানে যেই ক্ষেত্রে আমাদেরকে টাকা কম জমা রেখে আমি বেশি টাকা মানে সব ওই পরিমাণ টাকা পাবো, সেক্ষেত্রে আমি প্রকল্পতে বিনিয়োগ করব। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে সরল সুদে যদি আমি 10% হারে টাকাটা জমা রাখি তাহলে কিন্তু আমি কম টাকা, সেক্ষেত্রে কি 31,000 টাকা 46 টাকা জমা রাখলে আমি 50,000 টাকা পাবো। চক্রবৃদ্ধির ক্ষেত্রে 9.5% সুদে যদিও মাসিক চক্রবৃদ্ধি বেশি, কিন্তু তারপর সুদের হার কম হওয়ার কারণে এখানে কিন্তু আমি 31,151 টাকা মানে একটু কিছু পরিমাণ বেশি টাকা আমাকে জমা রেখে সেটা কি হচ্ছে আমি 50,000 টাকা পাবো। তাহলে আমি অবশ্যই প্রথম প্রকল্পে বিনিয়োগ করব, সেটাই হচ্ছে আমার প্রকল্প মূল্যায়ন। এবং এই ব্যাপারে আমি মন্তব্য করব আমি কি দেখে বুঝলাম যে আমি কেন এই মানে প্রকল্পটাকে আমি গ্রহণ করব। তো শিক্ষার্থীরা এখানে বোঝার কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে যে কি সমস্যা, বা কোনো জিনিসটা তোমরা বুঝতে না পারলে বা তোমাদের ক্যালকুলেশনের সাথে আমার ক্যালকুলেশনের সাথে না মিললে সেটা তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে এবং আমি তোমাদের সেটা রিপ্লাই করব। এবং কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা তোমরা আমাকে ইনফর্ম করবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চাচ্ছি যে এরপরে এখন তো আমি বেসিক কিছু টপিকস দিয়ে তোমাদেরকে 4টা সূত্র মানে বুঝিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে তোমাদেরকে
বইয়ের অঙ্ক এবং কিছু টেস্ট পেপারের অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করে করে তোমরাও টেস্ট পেপার সাথে রাখবে। আমি তোমরা যে টেস্ট পেপার সাজেস্ট করবে যেটা তোমাদের কাছে সবার কাছে আছে সেরকম ধরে ধরে আমি অঙ্ক করাবো। এবং যদি তোমাদের কাছ থেকে আমি মানে টেস্ট পেপার সমস্যা থাকে তাহলে আমি অঙ্ক তুলে দিয়ে করাবো। সেক্ষেত্রে আমি বড় বোর্ডের ব্যবস্থা করে আমি শুরু করব ক্লাস। এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আশা রাখি যে তোমরা সবাই সুস্থ থাকবে এবং অবশ্যই সেই সবার মতো আমাকে বলতে হচ্ছে স্টে হোম অ্যান্ড বি সেফ। সাবধানে থাকো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।